দেখো আমাদের কি দেয়া আছে, 30 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের একটা নম্বর দেয়া আছে। এখানে 30 জন, 40 জন, 20 জন, 25 জন যা খুশি তাই দেয়া থাকতে পারে। দেখো ক নম্বর কোশ্চেনে কি বলছে, শ্রেণী ব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, শ্রেণী সংখ্যা নির্ণয়ের জন্য দেখো কি করেছি, সর্বোচ্চ নম্বর সর্বনিম্ন নম্বর দুইটা বের করবা খুঁজে খুঁজে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো সবাই একটু। সর্বোচ্চ সর্বনিম্ন দুইটা নম্বর বের করবা, তারপরে পরিসর বের করতে হয়। দেখো এগুলা কিন্তু এমসিকিউ তো আসে। পরিসর বের করার সূত্র কি, সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বর যোগ সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। যোগ 1। ঠিক আছে, দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে সমান সমান দিয়ে আমরা সর্বোচ্চ নম্বর 73, সর্বনিম্ন নম্বর 42 যোগ 1, এর মানে দুইটা বিয়োগ করলে 31 যোগ 1 মানে 32। তাহলে দেখো আমরা পরিসর পেয়ে গেছি। আর ওরা বলেই দিছে যে শ্রেণী ব্যক্তি 5 ধরে। শ্রেণী ব্যক্তি বলতে শ্রেণী ব্যবধান বোঝায়। শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান এক কথাই, যে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি 5। তাহলে এখন যদি আমরা দেখো শ্রেণী সংখ্যা বের করি, পরিসরকে শ্রেণী ব্যক্তি দ্বারা যদি ভাগ দিই তাহলে আমরা শ্রেণী সংখ্যা পেয়ে যাব। তাহলে শ্রেণী সংখ্যা দশমিকে আসে, কিন্তু সেটাকে পূর্ণ সংখ্যায় লিখতে হয়। আচ্ছা স্যার, দেখো আগে কথা বলো না, আগে আমি করি, তারপরে যখন বলবো যে কারো কোনো ওকে স্যার। সমস্যা আছে কিনা তখন করবা। দেখো শ্রেণী সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যা লিখতে হয়। এখানে যদি 6.2ও আসতো তাও আমরা 7 লিখতাম, কারণ এটা কোনো ম্যাথমেটিক্সের ওই যে দশমিকের পরে 5 বা 5-এর বড় থাকলে আগের ঘরে এক যোগ করতে হয়, ওরকম কোনো রুলস না যে শ্রেণী সংখ্যাটা পূর্ণ সংখ্যা হয়। পূর্ণ সংখ্যা কেন হয় এটা একটু পরে আমি বুঝাবো। আচ্ছা আমি বুঝিয়ে দিয়ে আসি। দেখো এখানে দেখো আমাদের সর্বোচ্চ নম্বর হচ্ছে কত, 73, সর্বোচ্চ 73, কিন্তু আমি এখানে 72 থেকে 76 পর্যন্ত গেছি। কেন গেছি, কারণ আমাদের এখানে শ্রেণীব্যাপ্তি 5 ধরে ধরে দিছি। যেমন 42 থেকে 46 শ্রেণীব্যাপ্তি 5, 47 থেকে 51 শ্রেণীব্যাপ্তি 5, এগুলো সব 5। এখন আমি যদি এই এখানে 72 থেকে 73 দিই, তাহলে এখানে সাপোজ এই সংখ্যাটা যদি আমি 73 লিখি, তাহলে এই জিনিসটা হয়ে যাবে কি, বাদ ইসের জায়গায় যদি আমি 73 লিখি, এখানে দেখো এই 72 জায়গায় আমি অ্যানোটেশন দিয়ে দেখাচ্ছি, এই জায়গায় যদি আমি 73 লিখে ফেলি 73, তাইলে কিন্তু হবে না। কারণ হচ্ছে আমাদের 72 থেকে 73 শ্রেণীব্যাপ্তি 5 হয় না। ঠিক আছে, শ্রেণীব্যাপ্তি কি হয় না, 5 হয় না। এই 5 বানানোর জন্য শ্রেণীব্যাপ্তি এখানে 72 থেকে আমরা 73 না লিখে একটু বেশি হইলেও লিখছি। কারণ কিন্তু আমাদের এই যে ইসে এখানে সর্বোচ্চ নম্বর, আমাদের সর্বোচ্চ নম্বরটা দেয়া আছে কত, 73, কিন্তু এই 73 আমরা লিখতে পারি নাই। কারণ হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি কত ধরতে হয়েছে, এখানে 5 ধরে আমাদের 76 লিখতে হয়েছে। এই জন্যই এই যে শ্রেণী সংখ্যা 6.4, 6.4 বলতে বুঝো এটা 6টা ঘর ঠিক মতো। দেখো 1 2 3 4 5 6, 6টা ঘর ঠিক মতো হবে, একটা ঘর আংশিক হবে, কিন্তু এরকম তো আংশিক লেখা যাবে না। এই কারণেই এইখানে 6.4 না লিখে 7 মানে পূর্ণ সংখ্যা লেখা হয়েছে। বুঝতে পারছো, শ্রেণী সংখ্যাটা পূর্ণ সংখ্যা, এটা মনে রাখবা। জাস্ট দশমিকের পরে যদি শূন্য একও থাকতো তাও আমরা এখানে 7 লিখতাম। তো দশমিকের পরে সাধারণত 2, 0.2, স্যার 0.4, এখানে যে 0.5 পূর্ণ যাই সংখ্যায় থাকুক। রূপান্তরিত হয়, এটা কিছু লিখতে হবে? হ্যাঁ, পূর্ণ সংখ্যায় রূপান্তর করে এরকম লিখলে ভালো হয়, বা রূপান্তরিত হয়। মানে শ্রেণী সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যায় রূপান্তরিত হয়, এই কথাটা স্যার লিখতে হয়। প্রশ্নটা একটু দেখতে পারি স্যার? প্রশ্নটা দেখা হয় না এখন। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখো শ্রেণী সংখ্যা বের করতে বলছে, যে শ্রেণী ব্যবধান 5 নিয়ে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তোমাদের গ্রুপেও দেখো এই সৃজনশীলটা দিয়ে দেওয়া আছে। তারপর বলছে কি, শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে গড় নির্ণয় করো। মানে গণসংখ্যা নিবেশন আমাদের, দেখো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে আমরা গড় নির্ণয় করো। আমাদের টার্গেট হচ্ছে কিন্তু গড় নির্ণয়। ওকে, এই জন্য আমরা প্রথমে করব কি, সারণী তৈরি করতে হবে। তাহলে এই জায়গায় সারণী তৈরি করার জন্য আমরা কত থেকে যাব, দেখো কিভাবে, সর্বনিম্ন নম্বর যেহেতু এত, আর দেখো ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, এই কথাটা এখানে, এটাকে সাজানোটা কোনো নেসেসারি পার্ট না। গড় নির্ণয় আমাদের সাজাইতে হবে এরকম কোনো নেসেসারি পার্ট না, আমরা এমনিতেই সাজাইছি। এখন 42 থেকে যদি আমরা শুরু করি, সর্বনিম্ন থেকেই শুরু করবা। যেমন 42 থেকে শুরু করে 46, ঠিক আছে, 5 শ্রেণী ব্যক্তি। তারপরে 47 থেকে 46 পরে 47 থেকে শুরু করে এখানে, এগুলো তো পারো সবাই। এখানে পরে 52 থেকে 56,
মানে 42 থেকে 46 কেমন হয়েছে, 42 এর পরে 5 গুণ, 42, 43, 44, 45, 46, মানে 5 শ্রেণী ব্যবধান। ওকে, আবার 46 উপরে 47 থেকে শুরু হবে, 47, 48, 49, 50, 51 শ্রেণী ব্যবধান কিন্তু 5। আর 51 পরে 52 থেকে শুরু হয়, আবার 63, 61, 61 পরে 62 থেকে শুরু হয়, আবার 66, আবার 66 পরে 67 থেকে শুরু হয় 71, আবার 71 পরে 72 থেকে শুরু হয় 76। এই শ্রেণী ব্যক্তি গেল। শ্রেণীর মধ্যমান কিভাবে বের করে তোমাদের ক্যালকুলেটর দিয়ে আমি দেখাইছিলাম, আবারও দেখাই আমি ক্যালকুলেটর দিয়ে। শ্রেণী ব্যবধান বের করার জন্য এই প্রথম সারির যে দুইটা থাকে, এই যে এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ দিবা, 2টা যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে আমি যদি ক্যালকুলেটর এখানে দেখাই, দেখো এই 42 যোগ 46, 42 আর 46 যোগ করে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই, তাহলে আমাদের হয়ে যায় 44। 44 হচ্ছে শ্রেণীর মধ্যমান। তাহলে 44 বের করার পরে যেহেতু এখানে শ্রেণী ব্যবধান 5 ছিল, শ্রেণী ব্যবধান 5 কিভাবে বুঝবা, এই যে 42 থেকে যদি হিসাব করি, 42, 43, 44, 45, 46, মানে 5, আমার সাথে সাথে গোনো, 42, 43, 44, 45, 46। এই 5 থাকার কারণে আমরা এই 44 এর সাথে 5 যোগ করে করে বাকিগুলি বের করে ফেলছি। স্যার এই 42 আর 46 যোগ করে 2 দ্বারা ভাগ করলে শ্রেণী ব্যবধান মধ্যমান পাওয়া যায়, তাই না স্যার? জি জি, শ্রেণী মধ্যমান। আর মাঝে মাঝে xi fi এটা কিভাবে বের করা হয়? এই xi তো শ্রেণীর মধ্যমান, এই শ্রেণীর মধ্যমান হচ্ছে xi, না, ঠিক আছে? xi fi আগে 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 আমার আগে দৌড়াও না, এই জিনিসগুলি সব আলোচনা করেছি তখন করো নাই। দেখো আমি একদম স্ট্রেট কথা বলে দেই, আমার কথা শুনতে খারাপ লাগবে কিন্তু একসময় বুঝবা যে না, স্যারের কথা শুনছি দেখি আজকে আমার ম্যাথের এই অবস্থা, নাইলে আমি কোথায় থাকতাম, অন্য স্টুডেন্টের মতো খালি পাস করতে। আমার কাজ রেগুলার করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট ইসে। তোমার যদি মনে হয় যে না স্যার আমি কাজ করতে পারবো না, আমি ফাঁকি ঝুঁকি দিয়ে চলতে চাই, তাহলে ইউ ক্যান গো আউট। আমি আমার স্টুডেন্টকে বের করে দিই, এরকম রেকর্ড খুব মাইলস্টোনে কম টিচারই আছে যে স্টুডেন্টকে বের করে দেওয়ার রেকর্ড আছে। টিউশন কোচিং এর টিচাররা ধরে রাখার জন্য বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে, আর আমি স্টুডেন্টকে আউট করে দেই। এই কারণে আমার কাছে সবচেয়ে বেশি স্টুডেন্ট থাকে প্রতি বছরই। ঠিক আছে, তুমি আমার ব্যাকগ্রাউন্ড খবর নিয়ে দেখো, তাইলে জানতে পারবা যে সাকিব স্যার স্টুডেন্টের জন্য কি করে। কারণ আমার টার্গেট হচ্ছে যে তুমি এমনভাবে তোমাকে শিখিয়ে দেবো যাতে তুমি 9-এ গিয়ে এই আমার কথা মনে রাখতে হয় যে না স্যার শিখিয়ে দিছিল। এখন ইউনিভার্সিটিতে ওই দিন এক স্টুডেন্ট ফোন দিয়ে কয় স্যার এখনো আপনার ওই কথাগুলি আমার মনে পড়ে দেখে আমি এখন এই ইউনিভার্সিটিতে পড়ি। একটা স্টুডেন্ট বলছে যে আমি ওইখানে স্টুডেন্ট যে পড়াই সেই জিনিসগুলো আমার অনেক কাজে লাগে স্যার, অনেক জিনিসগুলি। সো পড়া যদি ওরকম ভাবে মনে করো আমার জীবনের কাজে, তাইলে পড়ো। আদারওয়াইজ তুমি অন্য স্যাররা আছে ওইখানে যাও, ওইখানে আসবা যাবা, এত কোনো সমস্যা নাই। তোমার কাজ জমা দেওয়া লাগলেও লাগতে পারে, নাও লাগতে পারে, তুমি মাস শেষে পাশ করে যাবা, এই এতটুকুই হবে। কিন্তু আমার কাজ রেগুলার যদি করো, তাহলে আমার দৃঢ় বিশ্বাস তুমি ম্যাথে খারাপ না, তোমার যতই বেশ হোক হবে। ঠিক আছে, এই জিনিসটা সবাই মনে রাখবে। আমি কিন্তু তোমাদের কয়েকজনের আচরণে খুবই হতাশ, কারণ দেও না, অনেকেই কিন্তু দেয়, অনেকেই খাতায় করে অঙ্ক পাঠায়। যেমন কালকে একজন, আমি নাম বলবো না, যে একজন রাত্র 12টার সময় ম্যাথ পাঠাইছে, যে 12:30টার দিকে, যে স্যার এই অঙ্কটা হয়েছে কিনা একটু দেখেন। এই যে দেখো একটা আগ্রহ, সে রাত্র হইলেও সে কইরে পাঠাইছে। আমি তখন সজাগ ছিলাম দেখে আমি সাথে সাথে চিন্তা করছি, দেখি যে ঠিক মতো লিখছে কিনা, হয়েছে। সো এরকম আগ্রহ থাকতে হবে, যদি আগ্রহ থাকে তাহলে অনেক কিছু শিখতে পারবা। এটা বছর শেষে তুমি যখন 9-এ যাবা তখন গুরুত্বটা বুঝবা যে না এখানের গুরুত্বটা কতই ছিল। দেখো আমি সে ফিরে আসি, কিন্তু সবাই সিরিয়াস হও, পরীক্ষা পাস না, আমাদের শিখতে হবে। দেখো শ্রেণীর মধ্যমানটা আমরা বের করেছি কিভাবে, এই যে 42 আর 46 দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, এই 44, এই মধ্যমানকে বলা হয় xi। আর গণসংখ্যা যেটা বের করি সেটাকে বলা হয় fi। খেয়াল করো, গণসংখ্যাকে বলা হয় fi। তাই গণসংখ্যা আমরা কিভাবে বের করব, ওই যে একটা করে ডাটা মনে করো এখানে কিভাবে বের করতে হয়, যে এখানে তো এটা দাগ দিয়ে রাখছি, আমার এটা গেল কই, ও সরি কমেন্টের ভিতরে থাকে পেন্সিলটা। দেখো এখানে মনে করে 42 কাটবো, এই 42 কোন জায়গায় আছে, এখানে আছে, এখানে একটা দাগ দেবো। আবার 43 কাটবো, 43 কোন ঘরে আছে, এই ঘরে দাগ দেবো। এখানে তো সাজানো, এই জন্য 43 এই ঘরে দিলাম দাগ, আর 45 এই ঘরে দিলাম দাগ। মানে এলোমেলো থাকলে একটু এলোমেলো এই করা লাগবে, অনেক সহজ হয়েছে। সাজায় নিলে একটু সহজ হবে তোমার। এটা সাজানো লাগবে, কারণ হচ্ছে মধ্যকের জন্য তো লাগেই। দেখো এখানে আমি সাজায় রাখছি দেখে, কেন সাজাইছি, কারণ আমাদের মধ্যকে এটা সাজানো ম্যান্ডেটরি পার্ট, এই জন্য আমি গড়ের সময় সাজায় রাখছি। স্যার এই মানে ঊর্ধ্বক্রম
ঊর্ধ্বক্রমে কিভাবে সাজাবো তা দ্রুত। মানের ঊর্ধ্বক্রমে সাজানোর জন্য এই যে দেখাই দিছি, এই যে 4 5 6 7, মানে 4 দ্বারা বুঝাইছি 40, 5 দ্বারা 50, 6 দ্বারা 60, 7 দ্বারা 70। যেমন এখানে করবা কি, যেমন আঙ্গুল দিয়ে ধরবা, 45 আঙ্গুল দিবা, আবার এখানে কি করবা, লিখবা 45, আর 42 আঙ্গুল দিবা, 42 রাফ লিখবা। কাগজে করবো? না, হ্যাঁ, রাফ পেপারে করলা বা কোশ্চেনের সাইড দিয়েও করতে পারো। তারপরে দেখো 60 60 করে লিখছি, মানে 6 বরাবর, মানে 60, 61 60-এর নিচে লিখছি একটা একটা করে, 58 5-এর নিচে লিখছি 50 করে, 53 5-এর ঘরে লিখছি, 48 এর ঘরে লিখছি, দেখো 52, তারপর কোথায় লিখছি, এই 50-এর ঘরে, আবার আছে 51, তারপরে দেখো 51 লিখছি, 49 এই 49 করে লিখছি, মানে একটা একটা করে এরকম উপরে নিচে সাজায় লিখছি। তারপর 73 73 হোয়াট ইজ দিস, 73, ও 73 এই যে উপরে 70 ঘর তো লিখিনি। তারপর 52, দেখো 52 লিখছি, তারপর 57 লিখছি, তারপর 71, দেখো 71 লিখছি। এরকম করে করে একটা একটা আঙ্গুল দিয়ে ধরবার, এগুলি পুরাটা সাজাবা। সাজানোর পরে এই সিরিয়ালটা কিভাবে করছি দেখো, আমি ইরেজার দিয়ে এটা একটু মুছে দিই, যে এখানেও প্রয়োজনে এগুলো একটু মুছে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো যে এখানে কিভাবে করছি, যে মনে করো এখানে প্রথমে দেখছি সর্বনিম্ন কত আছে, 42, 42 আছে কয়টা, দেখো 42 আছে এখানে একটা, এই যে একটা লিখে ফেলছে 42। তারপর 43 আছে কয়টা, দুইটা, এই 43 দুইটা কাটবা, এখানে লিখবা। বুঝতে পারছো? দাঁড়াও এগুলো একদম কাইটে রাখি, তাইলে বুঝতে সুবিধা হবে। মানে এটা তো আর এখানে তো আর তুমি দাগ দিবা না, মানে এরকম করে আমি দেখাইছিলাম তোমাদের আগে, আজকে তো আর স্ক্রিন শেয়ার দিয়ে করাচ্ছি। দেখো তারপর 45 এখানে কাটলাম, এখানে বসাইলাম, মানে কাটরাই লাগবে তা না, একটু দেখলেই বুঝবা। তারপর 46 একটা আছে, লিখলাম 46। দেখো তারপর হচ্ছে 48 আছে দুইটা, তারপর 48 দুইটা লিখলাম। তারপর দেখো 49 দুইটা, 49 দুইটা লিখলাম। তাহলে সাজায় নিলে আমাদের গড় টেলি চিহ্ন বের করতে সময় লাগবে না, মধ্যক নির্ণয় তো সাজানো লাগবেই মাস্ট। ঠিক আছে, এখানে সাজাইলে আর মধ্যকে আমাদের বললেই হবে যে ক্ষয়ের বিন্যস্ত উপাত্ত নিয়ে বেটা একবার ক্ষতে লিখলা দেখে দেখে। তারপর দেখো 50-এর সারিতে যাবা, 50-এর সারিতে সবচেয়ে ছোট হচ্ছে 51, 51 দেখো আছে কয়টা, একটা, আর নাই, লিখলাম একটা 51। তারপর দেখো 52 এখানে আছে একটা, এখানে একটা আছে দুইটা, এরকম কাটবার লিখবা, বাঙ্গুল দিয়ে ধরবার লিখবা, কাটলে সবচেয়ে সুবিধা, বুঝতে সুবিধা হবে। ও 52 আর একটা আছে, এই আর একটা, মানে 52 আছে তিনটা, দেখো। তারপর দেখো 53 আছে একটা, এখানে লিখলাম, এরকম করে করে লিখবা। তারপর 53 পরে 54, 54 আছে একটা, আর নাই, 54 লিখলাম। 54 পরে দেখো 55 আছে, নাই। 56 আছে কয়টা, একটা দুইটা, লিখলাম, দেখো 56, এই যে 56। এরকম করে পারবা না লিখতে, সাজানোটা বিন্যস্ত করে নিলাম। এরকম করে বিন্যস্ত করতে সময় লাগবে খুব কম, একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে পারবা। দেখো আমি এই ক্লাসটা পুরাটা ভিডিও রেকর্ডও করতেছি। হ্যাঁ, মানে বোঝা, ও আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ারে দাগ দিও না, ওই যে নীরবে দাগ দিছিল, মানে স্ক্রিন শেয়ারে দাগ দিলে আমার এখানে নাম আসে লেখা। দেখো তারপরে এখানে 56 লিখছি, তারপর 57 আছে একটা, 58 আছে একটা, 59 আছে একটা, একটা একটা লিখে দিলাম, 57 58 59। ঠিক আছে, এটা এগুলো কিন্তু বোর্ডে আসা সৃজনশীল, মানে আমি একটু বানায় আমার মতো করে শিখিয়ে দিচ্ছি। স্যার এখন যেটা পড়াচ্ছেন এটা কি স্যার পরীক্ষার চান্স আছে? এটা না আসলেও এরকম বিন্যস্ত করা আসবে, বুঝতে পারছো, এরকম আসার সম্ভাবনা আছে। করাটাই কেউ দেখায় না। ঠিক বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমরা খ নম্বরটায় কি করবো, এরকম টেলি চিহ্ন বসাবো, গণসংখ্যা বসাবো। দেখো এই এক্সআই মধ্যমানকে বলে এক্সআই, গণসংখ্যাকে বলে এফআই। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, মধ্যমানকে বলে এক্সআই, গণসংখ্যাকে বলে এফআই। তাহলে এক্সআই ইন্টু এফআই, তাহলে আমরা কি করবো, এই 44-এর সাথে খেয়াল করো, এই 5 গুণ করবো, 5 গুণ করলে হয় 220, লিখলাম। আবার এই 49-এর সাথে 5 গুণ করবো, হয় 245, দেখো এটা। তারপর 54-এর সাথে 7 গুণ করব, 7 গুণ করলে হয় 373। আবার 59-এর সাথে 6 গুণ করবো, এরকম পাশাপাশি দুইটা গুণ করে এখানে লিখবো। ঠিক আছে, তারপর হচ্ছে ওই 64-র সাথে 2 গুণ করে এটা লিখবো। তারপরে এই যে সবগুলি গুণ করে যে এটা লিখলাম, তারপরে এটা লিখলাম, তারপরে এখানে যতগুলি আছে সবগুলি আমরা যোগ করব, যোগ করে এইটা বের করব। দেখো সব সময় আর তোমাদের বিন্যস্ত উপাত্ততে শুধু টেলি চিহ্নটা লেখা লাগে না, এটা লেখা লাগে না কখন, যখন এরকম দেয়া থাকবে না ডাইরেক্ট। কোন অঙ্কে আমি একটু দেখে নিয়ে আসি, যেমন এই অঙ্কে ডাইরেক্ট ছক করে দেয়া আছে, প্রশ্নে যদি ছক দেয়া থাকে তাইলে আর এই অংশটা লেখা লাগবে না, আর ছক না দেয়া থাকলে টেলি চিহ্নটা লিখতে হবে, আর বাকি সব পার্ট কিন্তু সেম, বুঝতে পারছো? আর এক্স আই এফ আই সবগুলি যদি যোগ করে লিখলাম,
আর মোট গণসংখ্যা চেন, দেখো মোট গণসংখ্যা চেন আর গড় নির্ণয়ের সূত্র কি সামেশন অফ, এই চিহ্নটা হচ্ছে কি সমষ্টি চিহ্ন মানে যোগফল বোঝায়। এই সামেশন অফ এফ আই এক্স আই, বা এখানে এক্স আই এক্স আই লিখছি সমস্যা নাই, তুমি এক্স আই ইন্টু এফ আই লিখতে পারো, কোনো সমস্যা নেই। ও আচ্ছা স্যার, এটাই জিজ্ঞাসা করার ছিল। এক্স আই ইন্টু এফ আই, ঠিক আছে, স্যার এটাই মনে থাকে বেশি। এক্স আই ইন্টু এফ আই, যেহেতু আমরা এখানে এক্স আই এফ আই লিখছি, এই এফ আই এক্স আই লিখতে পারো, এক্স আই এফ আই, এগুলো সমস্যা নেই যেহেতু গুণাকারে। কিন্তু এই সামেশন চিহ্নটা লিখবা, অথবা বাংলায় ভুলে গেলে লিখবা ময়কারে মোট, ঠিক আছে, বা সমষ্টি এরকম লিখবা। আর নিচে দেখো এন, আর এই দুইটার মান বসায় দেখো যদি ভাগ করি আমরা এটা পাই যায় গড় নির্ণয়, একদম ইজি। গড় নির্ণয়টা তোমাদের 56 করব না? হ্যাঁ, এটাকে স্যার 56 করব না? কোনটা না, এটা 56 করবা কেন, এটা তো গড় নির্ণয়। শুধু শ্রেণী সংখ্যা বের করার সময় খেয়াল করো, শ্রেণী সংখ্যা বের করার সময় আমাদের দশমিকের পরে যদি কোনো সংখ্যা দেয়া থাকে তাহলে আমরা সেটার জন্য পূর্ণ সংখ্যা লিখবো। এখানে 6 আছে এই জন্য 7 লিখছি। এখানে যদি থাকতো 8.2 তাহলে আমরা লিখতাম 9, তাহলে 9 লিখতাম। বুঝতে পারছো? এটা এমসিকিউ তো আসে এবং ইস্যু আসে। আমি তোমাদের এমসিকিউর যে টেস্টটা ছিল সেই টেস্টের ভিডিওটা করে তোমাদের দিয়ে দেব, ওইখান থেকে সবাই দেখে নিও যে কোনটা হয়েছে কোনটা হয়নি। আমাদের এই অধ্যায় 11, অধ্যায় 4 আর অধ্যায় 2 স্যার সূত্রগুলো দিবেন? কোনো সূত্র দরকার নেই, আগে ভালো করে পড়ো, পুরো অঙ্কটা যখন করো সাথে সাথে করো, ওই সূত্র নিয়ে বসে থেকে কোনো লাভ নাই। এখন দেখো আমাদের যে তোমাদের যে প্রবলেমটা ছিল মধ্যক নির্ণয়, যারা যারা বলছে সমস্যা, যারা প্র্যাকটিস করো দেখো তারা ভালো রেজাল্ট করবা, 2 দিন পরে তুমি চলে যাবে। আমার স্টুডেন্ট নিয়ে এত টেনশন নাই, বুঝতে পারছো, কিন্তু তোমার লাইফটা নষ্ট হয়ে যাবে সেটি আমি করি যে তোমাকে আমি জোর করিয়া বলার পরে তুমি পড়ো নাই, কিন্তু যারা জোর করবে না, আমি দেখছি অনেক টিচার আছে জোর করে না, আর স্টুডেন্টরা পছন্দ করে, কিন্তু কারা পছন্দ করে? ফাঁকিবাজরা। ওই এদের সংখ্যা থাকে খুব কম, কারণ 2 দিন পরে তুমি যখন রেজাল্ট খারাপ করবা তখন তোমার প্যারেন্টসই আর পড়া বাদ দিয়ে দিবে, বলবে এখানে পড়ে তো তুমি বারবারই ফেল করতেছো। সো আমার এখানে আমি শুরুতে মাঝখানে একটু কয়েকদিন একটু সমস্যা ছিল দেখে তোমাদের করতে পারি নাই, কিন্তু দেখতেছি যে তোমরা নিজের মতো করে চলতেছে, এইভাবে চলতে দেওয়া যাবে না। একদম আমি যেটা বলবো সেটা করে জমা দিবা। আর আমি ম্যাথের এত প্রেশার দিই না যে আমার কাজ সারাদিন বসে করতে হবে, 1-2টা কাজ। কালকে শুক্রবার ছিল এই জন্য আমি বলছিলাম এই 2টা অঙ্ক করো, তুমি আধা ঘন্টা অঙ্ক পারলে বসে করে ফেলতে পারতা, কিন্তু করো না। কালকে রাত্রের মধ্যেও দিতে পারতা, অনেকে রাতেও দিছে, দিনের বেলাও দিছে, রাতেও করে দিছে। মানে স্যার একটা কথা বললে সেটা যা পারো তুমি ততটুকু করে দাও। যেমন আলবি মধ্যক নির্ণয়টা পারে না, বলছে স্যার এটা আমার সমস্যা, এই যে সেজ কিন্তু আমার কথাটা শুনছে, বাকিগুলি করে দিছে। এই যে স্যারদের কথা যারা শোনে তাদেরকে কিন্তু স্যাররা এমনি পছন্দ করে বেশি, কিন্তু অনেকে আছে দেওয়াই না। এরকম ভাবে পড়তে গেলে তোমাদেরই সমস্যা হবে। দেখো পদ সংখ্যা আমাদের দেয়া আছে এখানে 30, আর যা হচ্ছে কি জোড় সংখ্যা, ঠিক আছে। আমি এই সপ্তাহটা দেখবো, এই সপ্তাহ পরে, কারণ হচ্ছে কি স্টুডেন্ট দিয়ে যাতে সুনাম হয়, বদনাম যাতে না হয়। কারণ আমার এখানে পড়লে স্টুডেন্টরা না প্যারেন্টসরাও নিজেরাও খেয়াল করে যে স্যার কি পড়ায় না পড়ায়। সো আমি চাই যে আমার স্টুডেন্টরা অন্য যে জায়গায় যাবে সেই জায়গায় যাতে ভালো থাকে। দেখো উপাদ্যগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, এই যে সিরিয়াল করে ছোট থেকে বড় ক্রমে সাজাইলাম, ঠিক আছে। সাজানোর পরে এখানে পদ সংখ্যা দেখো 30, পদ সংখ্যা 30 মানে হচ্ছে জোড়। দেখো ওরে বাপু এত কথা বলতে যাও কি জানো, আমি বলছি আমারে বুঝাইতে দাও তারপরে কথা বলবা, আগে কথা বলো কেন? তো মাঝে মাঝে কথা বললে তো অন্য সবার আরো ডিস্টার্ব হবে। আমি পড়াইতেছি সেটা খেয়াল করো, তারপরে তুমি কোশ্চেন করো যে স্যার এই জায়গাটা সমস্যা। দেখো উপাত্তগুলোকে সিরিয়াল করে সাজানো হইলো। এখানে পদ সংখ্যা 30 মানে জোর। পদ সংখ্যা যদি জোর হয় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্রটা আছে এটা, n/2 তম পদের মান যোগ n/2 যোগ 1 তম পদের মান, ঠিক আছে। তাহলে n এর মান যদি 30 হয় তাহলে 30 কে 2 দ্বারা ভাগ দিবা, 30/2 মানে এই যে নিচে দেখো এই যে এখানে আছে যে 15 তম পদের মান, আর এখানে আছে 16 তম পদের মান, কারণ এটা আছে n/2 এর সাথে 1 যোগ, এটা এই যে বর্ডারের ভিতরে পড়ে গেছে এই জন্য একটু অসুবিধা হইতেছে বুঝতে। দেখো n/2 তম পদের মান যোগ n/2 যোগ 1 তম পদের মান, খুব ভালো করে সূত্র লিখতে হবে। অনেকে লেখো n/2 তম পদ ও এততম পদের সমষ্টি, মানে গাইড বই থেকে লিখছো, এরকম না লিখে এইভাবে লিখলে ভুলটা কম হয়। একটু দেখো এইভাবে লিখতে পারবি না, বা ওইভাবে লিখলেও কোনো সমস্যা নাই। n/2 তম পদের মান যোগ n/2 যোগ 1 তম পদের মান,
তাহলে n/2 তম পদের মান আর n এর মান এখানে 30/2 মানে 1 তম পদের মান বসাইলাম। দেখো 15 তম পদের মান 16 তম পদের মান। এখন 15 তম পদ এখানে খোঁজ করতে হবে। দেখো এই যে 42 হচ্ছে প্রথম পদ, 43 দ্বিতীয় পদ, এই 43 তৃতীয় পদ, এই 45 চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11, 12, 13, 14, 15। দেখো 15তম পদের মান 54 আর 16তম পদের মান হচ্ছে 56। এই দুইটা হচ্ছে 15 এবং 16তম পদের মান। এই জন্যই দেখো যে এখানে লিখছি 15তম পদের জায়গায় 54, 16তম পদের জায়গায় 56 ভাগ 2, এর মানে হচ্ছে 55। বুঝতে পারছো মধ্যক নির্ণয়ের নিয়মটা? মধ্যক নির্ণয়ের নিয়মটা কি বুঝতে পারছো কিনা বলো দেখি। যে আমাদের পদ সংখ্যা যদি 50 হয় তাহলে লিখতাম 50/2 তম পদের মান যোগ 50/2 যোগ 1 তম পদের মান। তাহলে 50/2 মানে 25 তম পদের মান, আর পরেরটা এক বেশি হবে 26 তম পদের মান। আর 25 তম পদ কেমনে বের করতে হবে? এইখান থেকে সিরিয়াল ধরে 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 গুনতে যাবা। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম করে করে যাইতে হবে। ঠিক আছে, এটা তো গুনে পারবা। তাহলে এটা গেল আমাদের পদ সংখ্যা যদি জোর হয়। এখন আমি তোমাদের বোঝানোর জন্য এটা একটা অতিরিক্ত পার্ট, ঠিক আছে, এটা অঙ্কের কোনো পার্ট না, বোঝানোর জন্য আমি অতিরিক্ত একটা জিনিস এখানে লিখছি। দেখো অতিরিক্ত জিনিসটা কি, পদ সংখ্যা যদি বিজোড় হইতো তাইলে কাজটা কেমনে করতাম। তাইলে আমার একটা অঙ্ক দিয়ে দুইটা অঙ্ক শেখা হয়ে গেল। কারণ কারণ পদ সংখ্যা তো হয়তো জোর, হয়তো 30টা হবে না 31টা হবে, নয়তো 25টা হবে, নয়তো 24টা হবে, এরকম তো হবে। জোর অথবা বিজোড়ের বাইরে তো আর কোনো সংখ্যা নাই। এই জন্য পদ সংখ্যা যদি বিজোড় হইতো, সাপোজ ধরে নাও 31টা পদ আছে, এখানে মনে করো আর একটা পদ দেওয়া আছে 74, 31টা পদ। তাহলে 31টা পদ যদি হইতো তাহলে এই মধ্যক নির্ণয়ের সূত্রটা হতো চেঞ্জ হয়ে যেত। দেখো মধ্যক নির্ণয়ের সূত্রটা কি, n যোগ 1 ডিভাইডেড বাই 2 তম পদের মান। নিয়ম কিন্তু আগের মতোই সেম, n এর মান হচ্ছে 31, যেহেতু এখানে 31 বিজোড়, 31 যোগ 1 মানে 32, 32কে 2 দ্বারা ভাগ দিলে 16 তম পদের মান। তাহলে 16 তম পদের মান বের করার জন্য এই যে এখান থেকে এই যে 1, 2, 3, 4 করে গুণিয়া এই 56 হইতো কিন্তু 16 তম পদের মান। দেখো এই 56 লিখছি উত্তর। বুঝতে পারছো বিষয়টা? আর কিন্তু এটার ক্ষেত্রে কি করতে হয়, দুইটা মান বের করে 2 দ্বারা ভাগ দিতে হয়। 54 আর 56 যোগ করে 2 দ্বারা ভাগ দিলে আমরা এই মানটা পেয়ে যাই। যেহেতু এখানে পদ সংখ্যা জোর হইলে মাঝখানে 2টা থাকে আর বিজোড় হইলে মাঝখানে থাকে একটা। এখন বিষয়টা ক্লিয়ার কিনা বলো দেখি। নির্ণয় করা যায় না স্যার? হ্যাঁ, এটা আমার কাছে স্যার অনেক কঠিন লাগে এইভাবে মধ্যক নির্ণয় করাটা। ওরে আল্লাহ, এইভাবে কঠিন লাগলে তো তুমি তথ্য পারবাই না। এইভাবে কঠিনের কি আছে এখানে? এখানে কঠিন পার্টটা কোন জায়গায় তুমি বোঝো না বলো দেখি। উপাত্তকে সিরিয়াল করে সাজাইছি, আর এটা হচ্ছে সূত্র n/2 তম পদের মান। মুখস্থ হচ্ছে না। না, এটা তো তোমার তুমি মনে করছো যে একবার লিখলাম আর আমার মুখস্থ হয়ে যাবে। এটা 5বার 10বার লেখো না, তারপরে দেখবে তোমার মুখস্থ হয়ে যাবে। তুমি মনে করছো সূত্র a+b হোল স্কয়ার তোমার একবারই মুখস্থ হয়ে যায়? অনেক সূত্র আছে তোমাদের ধরলে এখনই পারবা না। মানে এটা তো একটা সিম্পল একটা সূত্র। মানে এগুলা যদি এখন এগুলাকে যদি মনে করো খুব কঠিন সূত্র, তাহলে এগুলার যে আরো অন্যান্য সূত্র আছে ওগুলো মুখস্থ করবে কেমনে? মানে তোমার তো এই সূত্র একবার দেখলেই তোমার মুখস্থ হয়ে যাবে তা না। এখন থেকে পড়া তো তোমার একটা পড়া বারবার লিখতে হবে, বারবার পড়বা, বারবার লিখবে, তখন দেখবে এটা ব্রেনে থাকবে। তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র আছে, পদ সংখ্যা যদি জোর হয় জাস্ট এই এন পদ সংখ্যা এন, এটাকে এন লিখি না এখানে, এন সমান সমান ধরো 30, তাহলে n/2 তম পদের মান আর পরেরটা n/2 এর সাথে আরো এক বেশি, মানে এটা যততম পদের মান এটা এক বেশি হয়। যেমন তোমাকে যদি এরকম দেওয়া হয় 3, মনে করো 4, মনে করো 5, পরে দিলাম 6, তারপরে দিলাম মনে করো 7, তারপরে মনে করে দিলাম 9, তাহলে 1, 2, 3, 4, 5, 6টা। দেখো এটা দুইটা দুইটা যদি বাদ দেই, মাঝখানে পদ কিন্তু 2টা থাকে, পদ সংখ্যা জোর কিন্তু এখানে 1, 2, 3, 4, 5, 6, 6টা পদ, মানে 6টা পদ। তাহলে 6টা পদ যদি হয় এদের পদ সংখ্যা কিন্তু এখানে হচ্ছে জোর। জোর হইলে ওই যে n/2 মানে 6 এর অর্ধেক কত 3, এই যে তৃতীয় পদ, দেখো তৃতীয় পদে কিন্তু 5 আছে, আর তৃতীয় পদের পরে পদ চতুর্থ পদ, এটি জাস্ট বের করছে n/2 তম পদের মান, মানে যে কটা পদ দিবে তার অর্ধেক পদের মান, আর n/2 এর এক বেশিতম পদের মান, দুইটা থাকে, এই দুইটা যোগ করে দেখো আবার 2 দ্বারা ভাগ দিছি, মানে 2 দ্বারা ভাগ দিছি, তাইলে আমাদের হয়ে গেল, এই যে মান বের হয়ে গেল। আর কেমনে বের করছে, এই যে এখান থেকে একটা একটা খোঁজ করছি। 15তম পদের মান বের করা কি বলছো তোমরা? এই যে 42, 43, 44, 45, 46, 47,
সেরকম করে করে 15 পজিশনে আছে 54, আর 16 পজিশনে আছে 56। এই দুইটি এখানে লিখছি। 15তম পদের মান 54, 16তম পদের মান 56 ভাগ 2, এটা বের হয়ে গেল। এই অঙ্ক তো অনেক সিম্পল অঙ্ক, কি বলো? এই অঙ্ক যদি না পারো তাহলে তো না পারবা মুনাফার অঙ্ক করতে, না পারবা ইসের অঙ্ক করতে, বীজগণিত পারতে। মানে তত্ত্বপাত্রের এই মধ্যক নির্ণয় সূত্রটা কঠিন বলতে শুনি নাই কোন স্টুডেন্টদের। হ্যাঁ, এই সূত্রটা কঠিন। তোমরা যদি মনে করো স্যার আমরা করব, ওই মানে এই সূত্রটা ব্যবহার করে, যেহেতু উদাহরণ দেখেছে এই সূত্র ব্যবহার করে একটু শর্টকাটে করা যায়, দরকার নেই শর্টকাটে, আগে পুরোটা দিয়ে করো। এটা কয়েকবার লেখো, সূত্র দেখবে মুখস্থ হয়ে গেছে। আর বিজোর হইলে দেখো, বিজোরের তোমাদের একটা কথা বলছি, বিজোরে 2 দ্বারা ভাগ জানে, এই জন্য যেটা দেয়া থাকে সেটার সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ, যেটা দেয়া থাকে সেটার সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ। এর মানে 31 যোগ 1 ডিভাইডেড বাই 2, মানে 16তম পদের মান। তাহলে 16তম পদের মান, স্যার বিজোড় থাকাটাই সুবিধা। না বিজোরেরটা একটু কাজ কম, কিন্তু জোরেরটাও তো সহজ। জোরেরটা সবচেয়ে বেশি আসে পরীক্ষায়। মনে করো জোরেরটা আসে যদি 8 বার, এটা আসে 2 বার, এই 10 বারের মধ্যে। স্যার আমাদের কি পরীক্ষায় গ্রাফ কাগজও লাগবে? হ্যাঁ, গ্রাফ পেপার তো আছে, গ্রাফ পেপারে তো যায়নি। দেখো এখন এখানে প্রচুরক নির্ণয়ের মধ্যে কিভাবে করতে হবে, যেমন এই সংখ্যাগুলি আছে 2 বার করে, 52 আছে 3 বার করে, ঠিক আছে, আর বাকি সব 1 বার করে আছে। তাহলে সবচেয়ে বেশি বার করে কি আছে? 52। এই জন্য লিখছি, যেহেতু 52 সংখ্যাটি সর্বাধিক বার রয়েছে, অতএব প্রচুরক 52। দেখো এই সৃজনশীলটা কিন্তু আমি তোমাদের গ্রুপেও সলিউশন আকারের উপরে দিয়ে দিছি। আমি ওইখান থেকে শুধু অঙ্কটা তুলে গতকালকেই দিছিলাম করার জন্য, যে শুক্রবার আছে তোমরা এই অঙ্কটা একটু করো। দেখে দেখে করলো, আমি বুঝলাম যে একটা জিনিস তোমাদের ব্রেনে আছে। বুঝতে পারছো বিষয়টা? ভালো করা ম্যাথে অনেক টাফ। মানে তোমরা 2 বছর বাসায় থাইকা যে পরিমাণে ডাউনে আছো, সে ডাউন থেকে আপ করতে হলে কি পরিমাণে যে পরিশ্রম করা লাগে সেটা তো আমি জানি। কি পরিমাণে যে পরিশ্রম করতে হবে অনেকে বুঝ দিয়ে আসো না বিষয়টা। সাপোজ ধরে নাও জেএসসি পরীক্ষায় এটা হইলো না, কিন্তু এসএসসি এইচএসসি এরাই তো তুমি যাইতে পারবা না। বুঝতে পারছো? ইন্টারমিডিয়েট তো তোমার পড়া লাগবে। মনে করো এসএসসিও সরকার উঠাই দিছে, জেএসসি উঠাই দিছে, পিএসসি উঠাই দিছে, সব উঠাই দিছে, কিন্তু ইন্টারমিডিয়েট পাস ছাড়া তো তোমার ইউনিভার্সিটিতে ভর্তি নিবে না। সো ইন্টারমিডিয়েট পাস কেমনে করবো তুমি? তুমি সায়েন্স নিয়ে তো পারবাই না কোনো মতে যদি ম্যাথ না থাকে। কমার্সে যাবো, ওইখানেও এরকম হায়ার পরিসংখ্যানে ম্যাথ আছে, কমার্সের মধ্যে পরিসংখ্যানে এই ম্যাথগুলি আছে। তারপর বীজগণিতের বিভিন্ন হায়ার ম্যাথগুলি থাকে কিছু কিছু পার্টি। ওই যে যদি তুমি ইউনিভার্সিটিতে পড়তে যাও, আর যদি ইউনিভার্সিটি বাদ দিয়ে ওই যে নর্মাল ভাবে পড়ো তাহলে হয়তো বা নাও লাগতে পারে। তাহলে এটা কি বুঝতে পারছো কিনা বলো দেখি? এটা কারো কোনো জায়গায় সমস্যা আছে কিনা বলো? আমি দাগাই থেকে অনেক দাগায় দাগায় ফেলছি। এটা থাক। এখন দেখো শব্দ করেও যে স্যার এটা বুঝতে পারছি বা বুঝতে পারি নাই, বা কোথাও যদি আমি ভিডিওটা আবার দিয়ে দেবো, আবার একটু পজ করে করে দেখো। দেখো মধ্যক নির্ণয় আমাদের আর একটা নিয়ম আছে, এইটা কিভাবে করে? এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে মধ্যক নির্ণয়। দেখো আমি এটার ভিডিও আপলোড দিয়ে আমার ইউটিউব চ্যানেল থেকে দিয়ে দেবো তোমাদের গ্রুপে, ওইখান থেকে সবাই একটু দেখো। দেখো মধ্যক নির্ণয়ের আমাদের 2টা নিয়ম আছে। একটা নিয়ম আছে এই অবিন্যস্ত উপাত্তের মধ্যক, ঠিক আছে, এটা। আর গড় নির্ণয় কিন্তু সবগুলোই সেম। যেমন আর একটা আছে এই বিন্যস্ত উপাত্তের মধ্যক। বিন্যস্ত উপাত্ত বলতে দেখো এই যে এইটা দিছিলাম, এটাও মাইলস্টোনে প্রায় পরীক্ষায় আসে, 1 বছর দেখা যায় 2 বার আসছে, আর বোর্ডে তো আসে। দেখো এই অঙ্কের মধ্যে কিন্তু গড় নির্ণয়টা অনেক সহজ। আর এখানে কেন্দ্রীয় প্রবণতা সংখ্যাটা পড়বে, এটা পরীক্ষায় আসবে। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? যে উপাত্ত সমূহের মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপক হচ্ছে। আবার জয়েন করব, রিজয়েন করব এখন। হ্যাঁ, তোমাদের এখন কেটে যাবে, আবার সবাই একটু জয়েন করবা সাথে সাথে। ওকে, আচ্ছা আমি এটা কেটে দিয়ে দেখো যে তাহলে আমাদের এখানে গড় নির্ণয়টা 2 ধরনের। একটা হচ্ছে মধ্য মান দিয়ে গড় নির্ণয় করতে হয়, আর এটার মধ্যে কিন্তু মধ্য মান বা মধ্যবিন্দু বের করতে হয় না। কেন বের করতে হয় না? কারণ এখানে দেখো সিঙ্গেল একটা মান দেয়া আছে। যেমন আমাদের একটু আগে যে অঙ্কগুলি বা আগে যে অঙ্কগুলি করছি, দেখো এখানে একটা গড় আছে, মধ্যমান এটার বের করা লাগে। কেন বের করা লাগে? এখানে দেয়া আছে 41 থেকে 50, মানে কেউ পাইছে 41, কেউ পাইছে 42, কেউ পাইছে 50, কেউ পাইছে 49, মানে এরকম ডিফারেন্স এলা। তখন আমরা এটার মধ্যমান বের করার নিয়ম সেমই, 41 আর 50 যোগ করে 2 দ্বারা ভাগ।
যখন এরকম এত থেকে এত এরকম দেয়া থাকবে শ্রেণীব্যক্তি দিয়ে, তখন। আর এখানে দেখো সিঙ্গেল একটা মান 45, এর মানে যখন সিঙ্গেল একটা মান দেয়া থাকবে তখন কিন্তু আর মধ্যমান বের করার দরকার হয় না। এটা ব্রেনে রাখতে হবে, কিন্তু এটা অনেকে ভুল করে, এখানেও মধ্যমান বের করে ফেলে। তাহলে প্রাপ্ত নম্বর হচ্ছে xi, গণসংখ্যা হচ্ছে fi। তাহলে এই দুইটা যদি গুণ করি তাইলে আমরা পেয়ে যাব, মানে এটার মধ্যে গড় নির্ণয়ে কোনো ঝামেলা নাই, জাস্ট যদি দুইটা গুণ করে এটা, আবার এই দুইটা গুণ করে দেখো এটা, আবার 60 আর 5 গুণ করে 300, আর 65 আর 4 গুণ করে 260। ওকে, আবার 70 আর 10 গুণ করে 700, 75 আর 15 গুণ করে 1125, আর 80 আর 5 গুণ করে কত হয় 400। বুঝতে পারছো? এইভাবে করে আমরা ওই আগের নিয়মই করব। জাস্ট এখানে মনে রাখবা মধ্যমান বের করার দরকার হয় না, কারণ এখানে একটা মান দেয়া আছে। যদি এখানে আবার এরকম দেয়া থাকতো 45 থেকে 50 এরকম দাগ দিয়ে 45 থেকে 50, তখন আমরা মধ্যমান বের করতাম। কিন্তু এখানে ওরকম দেয়া নেই, শুধু 45, ওরা শুধু 50 পাইছে, ওরা শুধু 60 পাইছে। এই জন্য স্যার আমরা এরকম সহজ অঙ্ক তো তাহলে আসবে না মনে হয়। না, এই অঙ্কটা প্রচুর আসে, বোর্ডেও আসে। বুঝতে পারছো? এইটা এখন কিন্তু স্যার এত সহজ কেন দিবে? মূল্যায়ন তো হার্ডই দেয় সব সময়। হার্ড দেয়। আবার এই এই দেখো না, এই অঙ্ক দিলে কতজন মধ্যমান বের করে করে রাখে। আমি নিজেই তো দেবো এটা পরীক্ষায়, তখন দেখা যাবে কি সবাই মধ্যমান বের করে করে করতেছে। বুঝতে পারছো? মধ্যমান বের করে করবে, অনেক স্টুডেন্টই পাবে এরকম, পাগলা অনেক স্টুডেন্টই আছে। স্যার মধ্যমান বের করে করলে তখন নাম্বার কাটবেন না? নাম্বার কাটবো না, জিরো দিয়ে দেবো। নাম্বার কাটা মানে কি অঙ্ক একটা খাতা একটা মনে করো এই যে এখানে তুমি অঙ্ক ভালোভাবে না করবে না, এরকম জিরো। মাইলস্টোনের খাতা দেখার স্টাইল তো জানোই, হয় না একটা জাস্ট টান দিয়ে জিরো দিয়ে দিবে। তোমার ওই খাতা নিয়ে ভাবার টাইম ছাড় দেন না এত, কারণ এটা মধ্যমান তো আসবে না। এখন তুমি মধ্যমান কেন লিখবে? দেখো এইটার গড় নির্ণয় অনেক সহজ, কিন্তু মধ্যক নির্ণয়ে স্টুডেন্ট একটু গোলায় ফেলে যে আমাদের এটার মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয়। দেখো ক্রমযোজিত গণসংখ্যা জিনিসটা কি? ক্রমযোজিত গণসংখ্যার জিনিসটা হচ্ছে কি, আমাদের গণসংখ্যা প্রথমে যেটা দেয়া থাকবে, দেখো মানে এই পেন্সিলটা ওই দিন আমি খুঁজে পাইতে অসুবিধা হইতেছিল, মানে এই পেন্সিলটা দিয়ে লিখলে দেখো সব দাগ পড়ে থাকে, আর ওই অ্যানোটেশন দিয়ে লিখলে ওই উপরে উপরে করতে থাকে, এই জন্য এটা দিয়ে দাগিলে সুবিধা। মানে আমি এই সফটওয়্যারটা চেঞ্জ করে নতুনটা লাগাইছি, তো এই জন্য পাইতেছিলাম না। একটু দেখো গণসংখ্যা প্রথমে যা থাকবে তাই বসবে এখানে, খেয়াল করো। ক্রমযোজিত কেমনে বের করে, যারা কেউ যদি না জেনে থাকো খেয়াল করো। তারপরে এখানে 3 প্রথমটা আসছে, দেখো এই 3-এর সাথে 3 আসছে, এই 3-এর সাথে 2 যদি যোগ করি, এই 3-এর সাথে 2 যদি যোগ করি, 3 আর 2 যোগ করলে কত হয় 5, এই 5 গিয়ে এখানে বসবে। বুঝতে পারতেছো? খেয়াল করো তো, প্রথমে যা থাকবে তাই বসবে। বুঝলাম না স্যার। তুমি তো অঙ্ক প্র্যাকটিস করো না রে, কেমনে দিবা করে? আর কজে অঙ্কের আর পড়াশোনা এত প্রেশার, অঙ্ক প্র্যাকটিস করলে তারা এটা না, এটা তো আগেও বুঝাইছে একবার। এই প্রথমে যেই সংখ্যা দেয়া থাকবে সেটা এখানে গিয়ে বসবে। এটা বুঝতে পারছো সবাই? দেখো তো, ইয়েস স্যার, এটা বুঝতে প্রথমে যদি 5 থাকে 5 বসবে গিয়ে এখানে, তারপর এই 3-এর সাথে এই 2 নিচের সারির 2, এই 2 যুক্ত 2 যুক্ত হয়ে এখানে এখানে বসবে, মানে 3 আর 2 যুক্ত হয়ে 5, আর এই 5-এর সাথে নিচের 5 যুক্ত হয়ে এখানে বসে 10, বুঝতে পেরেছি স্যার। আবার এই 10-এর সাথে দেখো 4 যুক্ত হয়ে বসে 14, আবার এই 14-র সাথে 10 যুক্ত হয়ে বসে 24, 24-এর সাথে 15 যুক্ত হয়ে 39, 39-এর সাথে 5 হচ্ছে 44, 44, 44 সাথে 3 হচ্ছে 47, 47 থেকে 1 2 হচ্ছে 49, আর 49 আর 50। এটা গেল আমাদের ক্রমযোজিত। এখন একটু পরেই বুঝবা যে কেন বের করছে এটা। দেখো মধ্যক নির্ণয় কিন্তু ওই যে একটু আগে যা করছি সেম। দেখো 2-3টা অঙ্ক, 2টা অঙ্ক করলে তোমার সূত্র যাবে মুখস্থ হয়ে। এটা এই যে মধ্যক, দেখো n/2 তম পদের মান n/2 যোগ 1 তম, এটা আমি অতিরিক্ত দিছি সব জায়গায়, মানে জোরের যেখানে শিখেছি এটা বিজোর, কারণ এটা আমার একটা শীট, এই শীটটা তোমাদের এসে খুললে আমি দিয়ে দেব, ঠিক আছে? দিলে এটা দেখে দেখে করবা না, মানে এটা রাখবা। আমাদের স্যার 22 তারিখে যে স্কুল খোলা থাকবে সেদিন কি স্কুলে ক্লাস হবে, এই কোচিং হবে? হাই স্কুলে ওই দিন কোচিং হবে, সোমবার দিন আর শনি। হ্যাঁ, কয়টা থেকে বলতে, ও না সোমবার দিন না, 22 তারিখ যেদিন হবে সেই দিন তো তোমাদের পড়া নাই, বুধবার পরের দিন আছে, শনি সোম বুধ না। ওই যে 2টা 2:15 থেকে চলে আসবা,
যদি তোমরা দুইটা শুরু করো তাহলে আগে ছুটি হয়ে যাবে, আর তোমরা যদি লেট করে আসো তাহলে লেটে ছুটি হবে। তা অনলাইনেই করা যায় না কোচিংটা? অনলাইনেও তোমাদের কার্যক্রম থাকবে, অনলাইনে যখন যেটা সমস্যা হবে সেটা বলবা, আমি অনলাইনে প্রয়োজনে পড়াবো, বুঝতে পারছো? যেহেতু অফলাইন আমরা পাচ্ছি, অফলাইন হইলে মনে করে একটা ধরে চর্ব মারা যায় না পারলে, অনলাইনে তার কিছু বলা যায় না। মানে অফলাইন একটু বকাঝকা দিলে মনে করো, এখন অনলাইনে বকাঝকা দিয়ে দেখে মনে করো তুমি অনেকটা গায়ে লাগে না, কিন্তু অফলাইনে যখন দেখবা যে আয় হায় আমি পারতেছি না, সবাই তো পড়তেছে, তখন তো সবার খাতা দেখবা। এমন মনে করো যে স্যার ইসে আমিও দেয়নি, কেউই দেয় না, অন্যান্যরা জমা আলবি করে জমা দিছে, ফারাজ আব্দুল এরা ইসে নীরব নীরব আর এরা দাও নেই, আর সাজিদ দিছে, তাসিন দিছে, মানে সবাই এই অঙ্ক করে। সাজিদ তো সবসময় যখন করে তখন কিন্তু ও পাঠায়, তারপরে তাসিন সবসময় পাঠায়, আর বাকিগুলো কই গেল? দেখো আলবির দিব সাজিদ স্যার, আজকেই দিব। দেখো জয়েন করে আবার নাই, এভাবে করে হইলে কেমনি সম্ভব? নেটওয়ার্ক থাকে নেই থাকে না, দেখো কত সমস্যা। তাহলে n/2 তম পদের মান, n এর মান 50 হইলে দেখো 50/2 মানে 25 তম পদের মান। মনে রাখবা প্রথমটা যা হবে তার থেকে এক বেশি, n/2 যোগ 1, 50/2 মানে 26 তম পদের মান। তাহলে 25 তম পদের মান 75, 26 তম পদের মান হচ্ছে 2। ঠিক আছে, এখন যদি আমরা বের করি, দেখো 26 তম পদের মান হচ্ছে 2, ওরা 9 জন জয়েন করলো, এখন 6 জন আছে। দেখো মানে স্টুডেন্ট এরা যদি অনলাইনে প্রেজেন্ট না থাকে তাহলে কেমনে সম্ভব? না তোমাদের এই যে গুরুত্বটা, যাই হোক দেখো 25 তম পদের মান, তোমরা তো এখন মানে জুম টুম সম্পর্কে অভিজ্ঞ আছো, কিন্তু যেই বছর মানে মাইলস্টোনে জুম ক্লাস শুরু হওয়ার আগে আমি স্টুডেন্টদের জুমে পড়াইতাম অনলাইনে, বুঝতে পারছো? মাইলস্টোনে যখন জুম শুরু হয় তার আগে আমার কাছে স্টুডেন্টরা জুমে পড়তো, মানে যখনই করোনা বন্ধ হয়ে যায় আমি আগেই ওদেরকে জুমে ট্রেনিং দিয়ে এসে অনলাইনে সেই অনেক স্টুডেন্ট পড়তো তখন। ওই ওই ভিডিওগুলি তুমি দেবো, তখন দেখবে যে ভিডিওর মধ্যে কতগুলি স্টুডেন্ট। কিন্তু ওরা ওরা চাইলে পারলে মানে সারাদিনই পড়তো, মানে যদি ওদেরকে আমি প্রথমে 1-1.5 মাস পড়াইছিলাম, ফেব্রুয়ারিতে তো বন্ধ হইলো, মানে 1 মাস পড়ানোর কারণে ওদের ভিতরে পড়ার প্রতি এত আগ্রহ তৈরি হয়ে গেছে, মানে ওরা পারলে মনে করে দিনে 4 বার পড়াইলেও 4 বার আসবে পড়তে, এমন অবস্থা। মানে এত করতো, মানে তুমি যখন ম্যাথটাকে এনজয় করবা যে আমি ম্যাথটাকে বুঝে পড়বো, তখন তোমার ম্যাথ পড়তে সারাদিনই ভালো লাগবে, আর না বুঝলে ওই ম্যাথ করতে ইচ্ছা করবে না। ওই যে আধা ঘন্টার সময় তুমি বলবো না ম্যাথ 10 মিনিট করি। এই জন্য সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো 50/2 তম পদের মান আর 50/2 যোগ 1 তম পদের মান, এ আমাদের 25-26। এখন বলতে পারো স্যার 25 তম পদ যে 75, এটা কেমনে বুঝবো? দেখো এটা বোঝার সিস্টেমটা আমি শিখাইছিলাম। যেমন এই 3 দ্বারা বুঝায় 1 থেকে 3, 1 থেকে 3 তম পদের মান হচ্ছে 45। আবার এই 5 দ্বারা বুঝায় এই 3-এর পর থেকে, খেয়াল করো উপরে 3 আছে না, 3-এর পর থেকে মানে 4 থেকে 5, মানে চতুর্থ এবং পঞ্চম পদের মান হচ্ছে এই 50। মান কিন্তু হবে এগুলি, প্রাপ্ত নম্বরগুলি হবে মান। আবার এই 10 দ্বারা বুঝায় দেখো এই 5-এর পর থেকে উপরে, হুম কথা বলুন একটু খেয়াল করো, এই 10 দ্বারা বুঝায় এই 5-এর পর থেকে, 5-এর পর থেকে কত 6, 6, 7, 8, 9, 10, মানে 10 পর্যন্ত পদের মান হচ্ছে সারি এইটা মানে 60। আবার 14 দ্বারা বুঝায় 11, 10-এর পর থেকে মানে 11, 10-এর পর থেকে কত 11 থেকে 14 পর্যন্ত পদের মান হচ্ছে এইটা 65। আবার এই 24 দ্বারা বুঝায় 14-র পর থেকে, দেখো খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, 14-র পর থেকে মানে কত 15 থেকে 24 পর্যন্ত পদের মান হচ্ছে এটা। আবার দেখো এই 39 দ্বারা বুঝায় 24-এর পর থেকে, 24-এর পর থেকে কত শুরু হয় 25, 26, 27, 28, 29, 30, একদম এই 39 পর্যন্ত পদের মান হচ্ছে এত। বুঝতে পারছো বিষয়টা? ফারাজ আব্দুল্লাহ বলো দেখি 47 দ্বারা কি বুঝায়, বলো দেখি 47 দ্বারা, 47 দ্বারা কি বুঝে বলো? আলবি বলো দেখি, আলবি নীরব কে আলবি বলো দেখি, মানে কত বুঝায় এই যে 47 দ্বারা কি বুঝে বলো দেখি? 47 দ্বারা স্যার 39 থেকে 40 থেকে 47, কত থেকে 44, 44? কেন 44-এর পরেরটা থেকে? আগে লিখছি 45 থেকে এই যে 3-এর পরেরটা থেকে, খেয়াল করো 3-এর পরেরটা থেকে 4, 5, এই 5-এর পরের থেকে 6 থেকে 10, একটু খেয়াল করো,
মানে এর মানে হচ্ছে 45 থেকে 47, 47। 45 থেকে 47তম। বোনাস হচ্ছে স্যার 48 থেকে 49। হ্যাঁ, 48 থেকে, এই তো বুঝে গেছো। হ্যাঁ দেখো, এখন আমাদের বের করতে হবে কি, একটু তাকায় দেখো, 25তম পদের মান আর 26তম পদের মান, তাহলে 25তম পদ কোনটার মধ্যে আছে বের করে দেখি। 25 থেকে 25 26 কোন জায়গার মধ্যে আছে? এই এটার মধ্যে আছে না? এটার মধ্যে আছে না? তাহলে এইটার গণসংখ্যা কত দেখো, এই গণসংখ্যা কত পাওয়া যায়? 75। তাহলে 25তম পদ 75, 26তম পদ 75, এই জন্য লিখছি 25তম পদের মানও 75, 26তম পদের মানও 75। বুঝতে পারছো? এর মানে ই হয়ে গেল 75। আর যদি বিজোড় হইতো সেম নিয়ম, ওই যে সূত্র চেঞ্জ হয়ে যাবে। মনে করো 51টার তথ্য দেয়া আছে এখানে, তাহলে 51 যোগ 1 ডিভাইডেড বাই 2 তম পদের মান, তাহলে 51 আর 1 52, 52 এর 2 দ্বারা ভাগ দিলে 26তম পদের মান। তাহলে এখান থেকে গুণবা 26তম পদ কোনটার মধ্যে আছে? এই যে 75। তাহলে এই ম্যাথগুলি খুবই ইজি ম্যাথ, দেখো তোমরা একটু চেষ্টা করলেই পারবা। বুঝতে পারছো এটা? বলো দেখি, এই মধ্যক নির্ণয়টা কি ক্লিয়ার হইছো? আমি এটা রেকর্ড করতেছি, দিয়ে দেবো, প্রয়োজনে টাইনে 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 একটু দেখবা, যেখানে বুঝবা না সেখানে পজ করে দেখলা, আবার প্রয়োজনে একটু পিছনে টাইনে শুনলা। কারণ এই দুইটা অঙ্ক যদি ভালো করে পারো তাহলে তুমি যে কোনো অঙ্ক পারবা। শুধু আয়ত লেখো স্যার, আয়ত লেখটা আমি তোমাদের দেখাই নাই। আয়ত লেখর আমার কিন্তু রেডিমেড ভিডিও তৈরি করা আছে, বললাম না আগে স্টুডেন্টদের যে পড়াইতাম ঘন্টার পর ঘন্টা, ওগুলো এই দিয়ে রেকর্ড করা আছে। ওগুলো পড়বা কেমনে? আমি যা পড়াই তাই তো করো না। যারা বেশি প্র্যাকটিস করতে চায় তাদেরকে আমি ওগুলো দিতে পারি। দেখো, সারণী থেকে লক্ষ্য প্রচুরক নির্ণয় কি, এখানে দেখবা গণসংখ্যা কার বেশি সেটাই প্রচুরক। এখানে গণসংখ্যা বেশি হয়েছে দেখো 15, এটা আমাদের এই সে মুছে গেছে। আমি যদি একটু এটা উঠাই দিই, দেখো এই গণসংখ্যা সবচেয়ে বেশি হয়েছে কত? 15। এই 15 গণসংখ্যা বেশি, তাহলে প্রচুরক হবে 75। কেন 75? কারণ 75 নাম্বার, খেয়াল করো, 15 জনে পাইছে, তাহলে কোন নাম্বারটা প্রচুরক? 75 নাম্বার, কারণ 75 নাম্বারটা সবচেয়ে বেশি জনে পেয়েছে। এই জন্য দেখো এখানে বলা হয় প্রচুরক 75। বুঝতে পারছো বিষয়টা? এই দুইটা করো। কালকে তোমাদের শোনো, তোমাদের বলছিলাম যেহেতু পরীক্ষা চলে আসছে, যদি পারো প্রতিদিন পড়তে পারলে ভালো হয়। কালকে যদি আমাদের স্কুলে যদি মিটিং না থাকে তাহলে কালকে তোমাদের পড়াই দেবো, নাহলে সোমবার দিন তোমাদের সকাল ইসের দুপুরে না পড়ায় একটু আগে পড়ানো যায় কিনা বলো দেখি। স্যার আমার কোচিং থেকে ক্লাস থেকে স্যার, প্রাইভেট থেকে। তোমার প্রাইভেট কয়টা থাকে? 2টা থেকে 3টা। না, ওই দিন তো 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি বন্ধ, সোমবার দিন স্কুল বন্ধ থাকবে তো। আমার স্যার 2টা থেকে 3টা প্রত্যেক দিন, খালি সেই 21শে ফেব্রুয়ারি আর এমনি শুক্রবার বাদে। আচ্ছা, 21শে ফেব্রুয়ারির দিন তোমাদের তাহলে এই টাইমে পড়াবে না। যাও, যদি আমি কোথাও যাই তাইলে আমি শিডিউল চেঞ্জ করবো। আর তোমাদের যদি হয় দেখো, অফলাইনে তোমরা পড়বা, কিন্তু তুমি মনে করবা না যে আমার স্যারের সাপোর্ট অনলাইনে কোনোদিন বাদ হয়ে যাবে না। যেহেতু অনলাইনে তোমরা অভ্যস্ত আছো, আগে আমি কিন্তু স্টুডেন্টদের অনলাইনও আগে সাপোর্ট দিতাম, যখন অনলাইন সিস্টেম ওরা বুঝতো না, স্টুডেন্টরা জুম বুঝতো না, তখনও কিন্তু আমি ওদেরকে বিভিন্ন জিনিস রেকর্ড করে দিতাম, যে স্যার এটা পারি না তাহলে একটু রেকর্ড করে গ্রুপে দিয়ে দিতাম, সবাই দেখে নিত। কিন্তু তোমাদের যদি আগ্রহ থাকে, মানে আমি চাই আগ্রহওয়ালা স্টুডেন্ট, যাদের আগ্রহ তৈরি হয়ে যাবে। শোনো, আগ্রহ মাইলস্টোনের স্টুডেন্টের আগ্রহ কবে হবে জানো? এই যে মূল্যায়ন পরীক্ষাটা হবে না, জন বলবে যে তোমারে দেবো না, তুমি 10,000 টাকা জমা দাও, তো অনেক প্যারেন্টসের আগ্রহ কি, মনে করো 6 বেলা পড়তে চাইবে প্যারেন্টস, বুঝতে পারছো? তখন বলবে যে স্যার আমার প্রয়োজনে 6 বেলা পড়ান, আমি আমার তো স্কুল থেকে মাইলস্টোনে পড়ে যদি তোমাকে মাইলস্টোন থেকে আউট করে দেয়, পড়তে পরীক্ষা দিতে না দেয়, তাহলে তোমার এই মানে পড়ালেখার কি দাম রইলো কাউ দেখি? একটা স্কুলে ভর্তি হয়েছো, সেখানে তোমার সেখান থেকে পরীক্ষা দিতে দিবে না, তাহলে এর থেকে লজার কিছু হইতে পারে? সো এইটার পরেই দেখবে যে শুরু হয়ে যাবে সব কান্নাকাটি। এই কান্নাকাটির আগেই তোমরা সচেতন হয়ে যাও, বুঝতে পারছো? যেহেতু তোমরা আগেই পড়া শুরু করেছো, আমি চাই যে না, আমার স্টুডেন্টদের রেজাল্ট ভালো থাকবে, তোমাদের জন্য যা করা লাগে সেটা তো আমি করবো। কিন্তু ইসের এমন না যে স্যার আমি খাতায় লিখিনি, আপনি লিখে আমার মার্ক দিয়ে, এটা তো আর কোনো কথা না। তোমাদের শেখানোর জন্য যা সময় দেওয়া লাগে, যা করা লাগে আমি করব। সো তোমরা মধ্যমান কিন্তু দশমিকও আসতে পারে, এটা আবার পূর্ণ সংখ্যা লেখা যাবে না। পূর্ণ সংখ্যা আমরা শ্রেণী সংখ্যার ক্ষেত্রে লিখি, শ্রেণী সংখ্যা পূর্ণ সংখ্যা হয়, বুঝতে পারছো? 45.5 এইটা। তাহলে এভাবে করে এগুলি বের করবা, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা বলো দেখি। ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা,
তাহলে এইটা আজকে প্র্যাকটিস দেখো, এই তথ্যপাত্র একদম ক্লিয়ার করে ফেলো যে স্যার কালকে আমাকে একটা গুড নিউজ দাও যে স্যার আমাদের তথ্যপাত্র আপনি যা দিয়েছেন ক্লিয়ার। যেমন আর একটা জিনিস, এই যে প্রচুরক শ্রেণীর মধ্যমান, যেহেতু এটা রেকর্ড করতেছে এই জন্য দিলাম। প্রচুরক শ্রেণীর মধ্যমান বলতে গণসংখ্যা যার বেশি সেটি প্রচুরক শ্রেণী, এটা এমসিকিউ তো আসে। এর মানে 61 থেকে এখানে লিখছি দেখো, 61 থেকে 70 শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি, অতএব প্রচুরক শ্রেণী 61 থেকে 70। তাহলে এই মধ্যমান বের করার নিয়ম কিন্তু একটু আগে আমরা করছি, ওই যে এক্সআই যে বের করছি না, ওইটা সর্বনিম্ন মান হচ্ছে 61, সর্বোচ্চ মান হচ্ছে 70। এর মানে এই দুইটা যোগ করে যখন 2 দ্বারা ভাগ দেবো তখন আমরা শ্রেণীর মধ্যমান পেয়ে যাবো। দেখো এই যে সর্বোচ্চ সর্বনিম্ন দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ দিলে আমরা শ্রেণীর মধ্যমান পেয়ে যাই। ওকে, আর এই শ্রেণীর মধ্যমান কিন্তু আমরা এখানেও বের করছি, যে 41 আর 50 যোগ করে 2 দ্বারা ভাগ, আর যেহেতু এখানে শ্রেণী ব্যবধান 10 কিন্তু কর দিয়ে গুনবা, 41 42 43 41 সহ গুনতে হবে, 41 সহ গুনবা। আর যদি মনে করো স্যার আমি বের করতে চাই, দুইটা বিয়োগ দিয়ে 1 যোগ করবা, ওই যে পরিসর করে না পরিসর, এই যে 51 থেকে এই 50 থেকে 41 বিয়োগ দিয়ে 1 যোগ করলে শ্রেণী ব্যাপ্তি পাবা। তারপর ওই 10 উপরে নিচে যোগ করবা, এটা হচ্ছে এক্সআই এফআই আর এক্সআই ইন্টু এফআই এটা। আর হচ্ছে আরেকটা সংজ্ঞা, এই সংজ্ঞাটা অবশ্যই ভালো করে পড়বা, যে কেন্দ্রীয় প্রবণতা, যে উপাত্ত সমূহের মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে 3টি, গাণিতিক গড় বা গড়, মধ্যক, প্রচুরক। এটাও এমসিকিউতে আসে। ঠিক আছে, স্যার আজকে ক্লাসে যে রেকর্ড করছেন স্যার এটা কখন দিবেন? এই তো আমি আপলোড দিয়ে মনে করো সন্ধ্যার মধ্যে পাওয়া যাবা। এগুলো একটু দেখো। ওকে স্যার। না ওই থেকে তো আর মোবাইল দিয়ে পড়াইলে রেকর্ড করা যায় না, এটা দিয়ে পড়াইলে আমার রেকর্ড করতে সুবিধা। আচ্ছা সবাই ভালো থাকো তাইলে। আর শোনো, যে কজন আছো তোমরা একদম তথ্যপাত্র ক্লিয়ার করে ফেলো, মানে এটা এইখানে কোনো প্যাচের কোনো জায়গাই নাই। তুমি মুনাফা অন্য অঙ্কের মধ্যে সব জায়গায় দেখবে অনেক প্যাচ দিতে পারে, ওই প্যাচ তুমি কভার করে ওঠা অনেক টাফ, কিন্তু এইখানের প্যাচ কোনো কষ্ট না, তথ্যপাত্র প্যাচ মনে রাখা অনেক সহজ। বুঝতে পারছো? সো এটা একটু খুব সিরিয়াসলি তথ্যপাত্র আজকে ক্লিয়ার করে বলো। আমি বললাম তো, তুমি যদি আমার কথা অনুযায়ী সামনে যে কদিন আছে সেটাও চলো, তাইলেও তোমাকে আমি প্রায় 50-এর ভিতরে 35-40 পাওয়া দিতে পারবো, কিন্তু কথা শুনতে হবে। তুমি প্র্যাকটিস না করলে আমি জীবনেও পারবো না ভালো।